একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, একদিকে তৎকালীন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এবং শক্তিশালী মুঘল সাম্রাজ্য, যার অধিপতি খোদ সম্রাট আকবর এবং পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর, যাদের ইশারায় লক্ষ লক্ষ সৈন্য, হাজার হাজার যুদ্ধহস্তি এবং দুর্ধর্ষ অশ্বারোহীরা যে কোনো রাজ্যকে চোখের পলকে ধুলোয় মিশিয়ে দিতে পারত। আর অন্যদিকে কাদামাটি আর নদীঘেরা এক বদ্বীপ, যাকে মুঘলরা বিরক্তি ভরে ডাকত বুলগাকপুর বা বিদ্রোহের নগরী। আমাদের এই সুজলা সুফলা বাংলা, যেখানকার কিছু সাধারণ স্থানীয় জমিদার এবং নৌসেনাপতিরা, যাদের কাছে ছিল না মুঘলদের মতো বিশাল কামান বা লক্ষ সৈন্যের স্থলবাহিনী, কিন্তু সেই বাংলার বীর সন্তানেরাই দিনের পর দিন, বছরের পর বছর মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ এবং অপরাজিত সেনাপতিদের বাংলার কাদামাটিতে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন। কারা ছিলেন এই অকুতভয় বাঙালি বীরেরা, আর কি ঘটেছিল বাংলার নদীপথের সেই রক্তগরম করা নৌযুদ্ধগুলোতে? আজকের এই অত্যন্ত দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব বাংলার স্বাধীনতার সূর্য সন্তান ১২ ভূঁইয়াদের সেই মহাকাব্যিক লড়াইয়ের আসল ইতিহাস। তবে আমাদের শেকড়ের এই গভীর রহস্যে প্রবেশের আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনারা বাংলার এই হারিয়ে যাওয়া গৌরবময় ইতিহাসগুলো বিস্তারিতভাবে জানতে ভালোবাসেন, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, যাতে এই সত্য ইতিহাস আরও হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় ১৫৭৬ সালে। রাজমহলের এক ভয়াবহ যুদ্ধে বাংলার শেষ স্বাধীন আফগান শাসক দাউদ খান কররানীর চরম পতন ঘটে। সম্রাট আকবর ভেবেছিলেন দাউদ খানের পতনের মাধ্যমেই হয়তো পুরো বাংলা মুঘলদের পদানত হয়ে গেছে এবং বাংলার সমস্ত প্রতিরোধের সমাপ্তি ঘটেছে। কিন্তু তিনি বুঝতে পারেননি যে বাংলার কাদামাটি, গভীর জঙ্গল এবং জালের মতো ছড়িয়ে থাকা নদীপথ মুঘল অশ্বারোহীদের জন্য এক মরণ ফাঁদ। দাউদ খানের মৃত্যুর পর বাংলার স্বাধীনতাপ্রিয় জমিদাররা মুঘলদের এই আধিপত্য কিছুতেই মেনে নেননি। তারা নিজ নিজ অঞ্চলে নিজেদের স্বাধীন বলে ঘোষণা করেন এবং মুঘলদের কর দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেন। ইতিহাসে এই বিদ্রোহী এবং স্বাধীনতাপ্রিয় জমিদাররাই একত্রে ১২ ভূঁইয়া নামে পরিচিত। এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। ১২ শব্দটি দিয়ে ঠিক ১২ জন জমিদারকে বোঝায় না। এটি ছিল মূলত অসংখ্য স্বাধীন এবং শক্তিশালী জমিদারদের একটি সম্মিলিত নাম। তাদের মধ্যে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের জমিদাররাই ছিলেন এবং তারা বাংলার সাধারণ কৃষকদের নিয়ে এক অভূতপূর্ব ঐক্যের সৃষ্টি করেছিলেন। এই ১২ ভূঁইয়ারাই পরবর্তী কয়েক দশক ধরে মুঘল সাম্রাজ্যের একছত্র আধিপত্যকে রুখে দিয়ে বাংলার স্বাধীনতার মশাল জ্বালিয়ে রেখেছিলেন। এই ১২ ভূঁইয়াদের মধ্যে যিনি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বুদ্ধিমান এবং অভূষিত নেতা হিসেবে আবির্ভূত হলেন, তিনি হলেন বাংলার অবিসংবাদিত বীর ঈশা খাঁ। তার অসামান্য নেতৃত্ব এবং শক্তির কারণে বাংলার অন্যান্য ভূঁইয়ারা তাকে মসনদি আলা বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী উপাধি প্রদান করেছিলেন। ঈশা খাঁ সোনারগাঁও এবং কিশোরগঞ্জের ১১ সিন্ধুর দুর্গ থেকে তার বিশাল জমিদারি পরিচালনা করতেন। ঈশা খাঁ ছাড়াও আরও অনেক দুর্ধর্ষ ভূঁইয়া ছিলেন, যেমন যশোরের মহারাজা প্রতাপাদিত্য, যার নিজস্ব এক বিশাল নৌবহর এবং গোলন্দাজ বাহিনী ছিল। শ্রীপুরের জমিদার কেদার রায়, যিনি পর্তুগিজ জলদস্যুদের ভাড়া করে মুঘলদের বিরুদ্ধে লড়াই করতেন। সিলেটের পাহাড়ি অঞ্চলে ছিলেন স্বাধীনতাপ্রিয় আফগান নেতা খাজা উসমান। ভাওয়ালের ফজল গাজী এবং ভুলুয়ার লক্ষণ মাণিক্যও ছিলেন এই স্বাধীনতা সংগ্রামের অন্যতম কাণ্ডারি। মুঘলদের হাত থেকে নিজেদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য তারা নিজেদের ভেতরে সমস্ত বিভেদ ভুলে গিয়ে এক শক্তিশালী সামরিক জোট গঠন করেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে মুঘলদের বিশাল স্থলবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে জেতা সম্ভব নয়। তাই তারা বাংলার অসংখ্য নদী এবং খালকে নিজেদের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে এক ভয়ঙ্কর নৌযুদ্ধ এবং গেরিলা আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করেন। ১৫৮৪ সালের দিকে সম্রাট আকবর বাংলার এই বিদ্রোহ দমন করার জন্য তার প্রখ্যাত সেনাপতি শাহবাজ খানকে এক বিশাল বাহিনী দিয়ে বাংলায় পাঠান। শাহবাজ খানের বাহিনী বাংলায় প্রবেশ করে চরম বিপাকে পড়ে। তাদের ভারী অশ্বারোহীরা বাংলার কাদায় আটকে যায়। বাংলার চরম আর্দ্র আবহাওয়া, মশার উপদ্রব এবং ম্যালেরিয়ার কারণে মুঘল সেনারা যুদ্ধ করার আগেই দুর্বল হয়ে পড়ে। এই সুবর্ণ সুযোগের অপেক্ষাতেই ছিলেন ঈশা খাঁ। তিনি অত্যন্ত চতুরতার সাথে তার দ্রুতগামী নৌবাহিনী ব্যবহার করে রাতের অন্ধকারে মুঘল বাহিনীর ওপর গেরিলা আক্রমণ চালান। ঈশা খাঁর ছিপনৌকাগুলো চারদিক থেকে মুঘলদের বড় বড় জাহাজগুলোকে ঘিরে ফেলে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। মুঘল নৌবহর চরম বিপর্যয়ের মুখে পড়ে। রসদ এবং যোগাযোগের অভাবে শাহবাজ খানের বিশাল বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়।
প্রাণ বাঁচাতে শাহবাজ খান তার অবশিষ্ট সৈন্য নিয়ে চরম অপমানজনকভাবে বিহারের দিকে পিছু হটতে বাধ্য হন। পরপর কয়েকজন প্রখ্যাত মুঘল সেনাপতির এমন চরম ব্যর্থতায় সম্রাট আকবর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বুঝতে পারলেন, বাংলার এই ভূঁইয়াদের দমন করতে হলে এমন কাউকে পাঠাতে হবে যিনি কখনো কোনো যুদ্ধে পরাজিত হননি। সম্রাট আকবর তখন তার সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি রাজপুত রাজা মানসিংহকে তলব করলেন। 1594 সালে মানসিংহকে বাংলা, বিহার এবং উড়িষ্যার সুবেদার বা শাসনকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হল। মানসিংহ আগের সেনাপতিদের মতো বোকামি করলেন না। তিনি বর্ষাকাল এড়িয়ে রাজমহলে নিজের শক্ত ঘাঁটি গড়ে তুললেন এবং মুঘলদের জন্য একটি নতুন নৌবহর তৈরি করলেন। শীতকাল আসার পর বাংলার মাটি যখন শুকিয়ে গেল, তখন মানসিংহ তার অতিকায় বাহিনী নিয়ে ইসাখার রাজধানী 11 সিন্ধুর দিকে অগ্রসর হলেন। শীতলক্ষা নদীর তীরে এসে উভয় বাহিনী মুখোমুখি অবস্থান নিল। শুরু হল এক রক্তক্ষয়ী মহাযুদ্ধ। মানসিংহের গোলন্দাজ বাহিনী 11 সিন্ধুর মাটির দুর্গের ওপর প্রচণ্ড গোলাবর্ষণ শুরু করল, কিন্তু ইসাখার প্রতিরোধ ভাঙা সম্ভব হল না। যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে থাকলে অযথা হাজার হাজার সৈন্যের রক্তপাত এড়াতে মানসিংহ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি ইসাখাকে একাকী সম্মুখ সমরে বা তলোয়ার যুদ্ধে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান। ইসাখা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। তলোয়ার যুদ্ধের এক পর্যায়ে মানসিংহের তরবারি প্রচণ্ড আঘাতে ভেঙে 2 টুকরো হয়ে যায়। ইসাখা চাইলে তখনই তাকে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি তা না করে নিজের তলোয়ার মানসিংহকে দিয়ে আবার যুদ্ধ শুরু করার প্রস্তাব দেন। ইসাখার এই অসামান্য বীরত্ব এবং শিষ্টাচারে মুগ্ধ হয়ে মানসিংহ যুদ্ধ থামিয়ে দেন এবং ইসাখাকে বুকে জড়িয়ে ধরেন। এই ঐতিহাসিক সন্ধির মাধ্যমে বাংলার স্বাধীনতা সাময়িকভাবে রক্ষা পায়। 1599 সালে বাংলার এই অবিসংবাদিত নেতা মসনদী আলা ইসাখা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর 12 ভূঁইয়াদের নেতৃত্বের ভার এসে পড়ে তার সুযোগ্য পুত্র মুসা খাঁর কাঁধে। 1605 সালে সম্রাট আকবরের ইন্তেকাল হয় এবং তার পুত্র জাহাঙ্গীর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে বসেই সিদ্ধান্ত নেন, যেই বাংলাকে তার পিতা পুরোপুরি জয় করতে পারেননি, সেই বাংলাকে তিনি যে কোনো মূল্যে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করবেন। তিনি এই কঠিন কাজের জন্য অত্যন্ত তরুণ, মেধাবী এবং চরম নিষ্ঠুর এক সেনাপতিকে বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত করেন। তার নাম ছিল ইসলাম খান চিশতি। 1610 সালের দিকে ইসলাম খান বাংলায় এসে এক মাস্টার প্ল্যান বা সুদূরপ্রসারী কৌশল গ্রহণ করেন। তিনি মুঘলদের রাজধানী রাজমহল থেকে সরিয়ে একেবারে 12 ভূঁইয়াদের নাকের ডগায় ঢাকায় নিয়ে আসেন। তিনি বুঝতে পেরেছিলেন যে নৌযুদ্ধ ছাড়া এই বদ্বীপ জয় করা অসম্ভব, তাই তিনি এক বিশাল এবং আধুনিক নৌবহর গড়ে তোলেন। মুসা খাঁও বসেছিলেন না। তিনি ঢাকার চারপাশের নদীপথে বিশালাকার লোহার শিকল টেনে এবং বাঁশের বেড়া দিয়ে মুঘল নৌবহর ঠেকানোর ব্যবস্থা করেন। শুরু হয় মুসা খাঁ এবং ইসলাম খানের মধ্যে এক তুমুল এবং ধারাবাহিক নৌযুদ্ধ। ইসলাম খান অত্যন্ত নিষ্ঠুরভাবে এবং কৌশলে মুসা খাঁর মিত্রদের একে একে বিচ্ছিন্ন করতে শুরু করেন। মুসা খাঁকে দুর্বল করার জন্য ইসলাম খান প্রথমে অন্যান্য শক্তিশালী ভূঁইয়াদের দিকে নজর দেন। এদের মধ্যে অন্যতম ছিলেন যশোরের মহারাজা প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য ছিলেন অত্যন্ত প্রতাপশালী। তার নিজস্ব বিশাল গোলন্দাজ এবং নৌবাহিনী ছিল। কিন্তু ইসলাম খান তার বাহিনীকে কয়েক ভাগে ভাগ করে প্রতাপাদিত্যের ওপর 4 দিক থেকে আক্রমণ চালান। ভয়াবহ যুদ্ধের পর প্রতাপাদিত্য পরাজিত হন এবং তাকে বন্দী করে খাঁচায় ভরে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হয়। বলা হয়, পথিমধ্যেই এই মহান রাজার মৃত্যু হয়েছিল। এরপর মুঘলদের রোষানলে পড়েন শ্রীপুরের জমিদার কেদার রায়। তিনি পর্তুগিজ জলদস্যু এবং ভাড়াটে সেনাদের নিয়ে এক বিশাল প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু মুঘলদের অবিরাম আক্রমণ এবং পর্তুগিজদের বিশ্বাসঘাতকতার কারণে কেদার রায় এক যুদ্ধে মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সাথে সাথে শ্রীপুরের পতন ঘটে। একে একে ফজল গাজী, লক্ষণ মাণিক্য এবং অন্যান্য ছোট ছোট জমিদাররা ইসলাম খানের প্রচণ্ড সামরিক চাপের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হন। পুরো বাংলার মানচিত্র ধীরে ধীরে মুঘলদের দখলে চলে যেতে লাগল। মুসা খাঁ তার চারপাশের সমস্ত মিত্রকে হারিয়ে সম্পূর্ণ একা হয়ে পড়লেন। মুসা খাঁর পতনের আগে মুঘলদের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছিল সিলেটের পাহাড়ি অঞ্চলে। সেখানে অবস্থান করছিলেন স্বাধীনতাপ্রিয় এবং দুর্ধর্ষ আফগান নেতা খাজা উসমান। তিনি মুঘলদের আধিপত্য কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত ছিলেন না। ইসলাম খান তাকে দমন করার জন্য সুজাত খানের নেতৃত্বে এক বিশাল বাহিনী প্রেরণ করেন। 1612 সালে দৌলম্বাপুর নামক স্থানে মুঘল এবং আফগানদের মধ্যে এক ভয়াবহ এবং রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। খাজা উসমান তার বিশাল হাতির পিঠে চড়ে এমন প্রলয়ঙ্করী আক্রমণ চালান যে
মুঘল বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে পিছু হটতে শুরু করে মনে হচ্ছিল যেন খাজা উসমান এই যুদ্ধে জয়লাভ করবেন কিন্তু হঠাৎ মুঘলদের দিক থেকে আসা একটি তীর বা গুলি সরাসরি খাজা উসমানের কপালে বিদ্ধ হয় মারাত্মক আহত হয়ে তিনি হাতির পিঠেই ঢলে পড়েন নেতার মৃত্যুতে আফগানদের মনোবল ভেঙে যায় এবং তারা চরম বিশৃঙ্খলার মধ্যে পরাজিত হয় খাজা উসমানের এই পতনের মাধ্যমেই বাংলায় আফগানদের শেষ স্বাধীন ঘাঁটির চিরতরে পতন ঘটে এই খবর শোনার পর মুসা খাঁ বুঝতে পারলেন যে প্রতিরোধ চালিয়ে যাওয়ার আর কোনো আশাই অবশিষ্ট নেই সমস্ত মিত্রদের হারিয়ে মুসা খাঁ তখন শীতলক্ষা নদীর তীরে তার শেষ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দাঁড়িয়ে আছেন ইসলাম খান এবার তার সমস্ত শক্তি প্রয়োগ করে মুসা খাঁর দুর্গগুলোর ওপর জল এবং স্থলপথ থেকে একযোগে সাঁড়াশি আক্রমণ চালান মুসা খাঁ এবং তার বিশ্বস্ত সৈন্যরা অসীম বীরত্বের সাথে লড়াই করলেও মুঘলদের বিশাল কামানের গোলা এবং অগণিত সৈন্যের সামনে তারা বেশিক্ষণ টিকতে পারলেন না একে একে মুসা খাঁর সমস্ত নৌঘাঁটি এবং দুর্গ মুঘলদের দখলে চলে যায় মুসা খাঁ বুঝতে পারলেন যে আর যুদ্ধ চালিয়ে যাওয়া মানে শুধু সাধারণ মানুষ এবং তার অবশিষ্ট সৈন্যদের অর্থহীন মৃত্যু ডেকে আনা অবশেষে ১৬১১ বা ১২ সালের দিকে দীর্ঘ এক দশকের রক্তক্ষয়ী লড়াইয়ের পর মুসা খাঁ ইসলাম খানের কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন তিনি ঢাকায় এসে ইসলাম খানের কাছে তার তলোয়ার জমা দেন ইসলাম খান তাকে হত্যা করেননি বরং তাকে নজরবন্দি করে রাখেন এবং পরবর্তীতে তাকে মুঘল সেনাবাহিনীর একজন অনুগত সেনাপতি হিসেবে কাজ করতে বাধ্য করেন মুসা খাঁর এই আত্মসমর্পণের মাধ্যমেই বাংলার দীর্ঘ কয়েক দশকের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে বাংলা পুরোপুরিভাবে মুঘল সাম্রাজ্যের একটি সুবহে বা প্রদেশে পরিণত হয় এবং ঢাকা হয়ে ওঠে মুঘল বাংলার নতুন রাজধানী বারো ভূঁইয়ারা হয়তো মুঘলদের বিশাল সামরিক শক্তির কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়েছিলেন কিন্তু তারা আমাদের জন্য যা রেখে গেছেন তা কোনোদিন পরাজিত হওয়ার নয় তারা প্রমাণ করেছিলেন যে অস্ত্র বা সৈন্য সংখ্যা যতই কম হোক না কেন মাতৃভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং ইস্পাত কঠিন ঐক্য থাকলে পৃথিবীর যে কোনো পরাশক্তিকে বছরের পর বছর আটকে রাখা যায় হিন্দু মুসলিম বিভেদ ভুলে গিয়ে নিজেদের মাটিকে রক্ষা করার জন্য বারো ভূঁইয়াদের সেই অভূতপূর্ব ঐক্য আজও আমাদের জন্য এক পরম শিক্ষণীয় বিষয় সোনারগাঁও ১১ সিন্ধুর আর যশোরের ওই পুরনো দুর্গগুলো হয়তো আজ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ওই মাটির প্রতিটি কণা আজও সেই বীরদের রক্ত আর ঘামের সাক্ষ্য বহন করে চলেছে প্রিয় দর্শক বাংলার মাটির শ্রেষ্ঠ বীর সন্তান বারো ভূঁইয়াদের এই রক্ত গরম করা এবং অনুপ্রেরণাদায়ক মহাকাব্য আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইতিহাস আমাদের শেখায় স্বাধীনতা কেউ কখনো দয়া করে দেয় না এটি রক্ত দিয়ে অর্জন করতে হয় ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আমাদের প্রজন্মের সবাই বাংলার এই অকুতভয় বীরদের ইতিহাস জানতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না দেখা হবে আগামী পর্বে ইতিহাসের নতুন কোনো অজানা কাহিনী নিয়ে সেই পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং ঈমানের সাথে রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু